আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই খুব ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি বুশরা রহমান। গত ক্লাসে আমি তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে। গত ক্লাসে আমি তোমাদের সাথে টেন্সের পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ অ্যাবাউট অফ টেন্স। সেখানে আমরা শিখেছিলাম হচ্ছে টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি, প্রত্যেকটির সংজ্ঞা সহ উদাহরণ আমরা শিখেছি। আজকে আমরা শিখব হচ্ছে টেন্সের যে প্রকারভেদগুলো শিখেছি, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এগুলোকে আবার চার ভাগে করে মোট 12 ভাগে ভাগ করা হয়েছে। আমরা আজকে সেগুলো সম্পর্কে জানবো এবং গঠন সম্পর্কে জানবো। আজকে আমরা পড়বো হচ্ছে প্রেজেন্ট টেন্সের গঠন। ঠিক আছে, প্রেজেন্ট টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে আমরা আজকে সেটা শিখবো। প্রেজেন্ট টেন্স অর্থ কি তোমাদের নিশ্চয়ই মনে আছে। প্রেজেন্ট টেন্স অর্থ হচ্ছে বর্তমান কাল। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স অর্থ বর্তমান কাল। এখন আমরা তো সংজ্ঞা পারি, তোমাদের নিশ্চয়ই মনে আছে সংজ্ঞাটা কি। সংজ্ঞাটা হচ্ছে বর্তমান সময়ে কোনো কাজ হয় এরকম বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। এখন প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 প্রকার। প্রেজেন্ট টেন্স 4 প্রকার কি কি দেখো। প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স 4 প্রকার, যথা 1 নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। 2 নাম্বার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স। 3 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, 4 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে কি জানলাম আমরা। প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা এগুলোর অর্থ জানবো এবং কাকে বলে সেটা জানবো। দেখো প্রথমেই আসে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি আমরা দিতে চাই বর্তমান সময়ে কোনো কাজ করা হয় এরকম বোঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। বর্তমান সময়ে কোনো কাজ করা বোঝালে তাকে কি বলে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। এখন আমি তোমাদেরকে সংজ্ঞা লিখে দিব না, সংজ্ঞা ছাড়া তোমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গঠন প্রণালী, অর্থাৎ স্ট্রাকচার। ঠিক আছে, আমরা একে একে প্রত্যেকটির স্ট্রাকচার শিখবো। ঠিক আছে, প্রথমে আসি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দেখো আমি তোমরা সবাই এটা লিখে নিয়েছো তো, তোমার বানানগুলো কিন্তু অবশ্যই খেয়াল করবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে টেন্স এর স্ট্রাকচার অর্থ হচ্ছে গঠন প্রণালী। ঠিক আছে, অর্থাৎ কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তার সেন্টেন্সগুলো কিভাবে সাজানো থাকবে কোনটার পর কোনটা, সেটা হচ্ছে গঠন প্রণালী, স্ট্রাকচার। সাপোজ মনে করো আমি একজন মানুষ, আমার প্রথমে মাথা থাকবে, তারপর হচ্ছে মুখ থাকবে, তারপর হাত থাকবে, এরকম সিকোয়েন্স থাকবে এক একটা। সেই সিকোয়েন্সগুলো হচ্ছে স্ট্রাকচার, আমার গঠন। ঠিক আছে, তো এটা আজকে আমরা শিখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন আমরা যদি এভাবে না লিখে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার না লিখে ইংলিশে যদি লিখতে চাই স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। গত ক্লাসে বলেছিলাম মনে আছে, ফ্রম না কিন্তু ফর
ঠিক আছে, প্লাস অবজেক্ট। প্রেজেন্ট টেন্সের মতো এই স্ট্রাকচারটা, এটা খুবই সহজ। তাহলে আমি যদি উদাহরণ দিতে চাই তাহলে কি দিব বলো, কি দিব? আই গো টু স্কুল। সাপোজ তোমার মতো করে তুমি দিলে, আমি আমার মতো করে দিলাম। এটা ছাড়াও তুমি অন্য কোনো উদাহরণ ইউজ করতে পারো। আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। দেখো স্ট্রাকচার অনুযায়ী আমি উদাহরণটা মিলাই। সাবজেক্ট লিখেছি, সাবজেক্ট, এখানে আই হচ্ছে সাবজেক্ট। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা তো ভার্ব তাই না? অর্থ হচ্ছে সরি, এখানে গো লেখা আছে ভার্বটা, তো এটা অর্থ হচ্ছে যাওয়া। তাহলে প্রেজেন্ট ফর্ম যাওয়া, তাহলে আমি যদি অতীতকালে নিয়ে যাই কি হবে? গিয়েছিল। তখন তো গোয়ের পাস্ট ফর্মটা হয়ে যাবে হচ্ছে ওয়েন্ট, তাহলে গিয়েছিল হয়ে যাচ্ছে। আমাদের স্ট্রাকচারে কি দিতে হবে বলেছে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। তাহলে এখানে আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলাম গো, এবং বাকিটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন, অর্থাৎ বাকি অংশ চুজ করব। ঠিক আছে, সহজ। এটা কিন্তু সহজ, আমরা প্রেজেন্ট টেন্সের গঠনের মতোই, অনেকটা, অনেকটা না পুরোটাই। এবারে কি আসে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চলে যাওয়ার পর কি আসে বলো তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস বানানটা কি বলো? CON con, TI conti, NU nu, OUS। কন্টিনিউয়াস টেন্স বানানগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে, একটু ক্লু দিয়ে দেই। প্রথমে মনে রাখতে হবে কন্টিনিউয়াস অর্থাৎ চলমান, যে সেন্টেন্সটা অর্থাৎ যে কাজটা চলমান। যেমন ধরো আমি তোমাদেরকে এখন ক্লাস করাচ্ছি, এটা কিন্তু চলছে, কন্টিনিউয়াসলি হচ্ছে। তাহলে এটা কি কন্টিনিউয়াস টেন্স? অবশ্যই ভার্বের সাথে আইএনজি বসবে, অক্সিলারি ভার্ব, তারপর কি ভার্বের সাথে আইএনজি বসবে। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখার পদ্ধতি। তাহলে স্ট্রাকচারটা কি হবে বলো? শুরুতেই কি থাকবে? সাবজেক্ট থাকবে। শুরুতেই কি থাকবে? সাবজেক্ট। শুরুতে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব বলবে হচ্ছে এম অথবা ইজ অথবা আর, প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন একটু খেয়াল করো, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে আমরা তো জানি অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি। তাহলে এখানে আমি শুধু কেন এম ইজ আর লিখলাম, কেন ওয়াজ, ওয়ার লিখলাম না? প্রশ্ন আসতে পারে না? মনে হতেই পারে। তাহলে কেন লিখলাম না সেটার উত্তরটা হচ্ছে, কি পড়ছি আমরা? প্রেজেন্ট পড়ছি, প্রেজেন্ট টেন্স পড়ছি। প্রেজেন্ট হচ্ছে বর্তমান। যদি আমরা এখানে ওয়াজ, ওয়ার দিয়ে যাই তাহলে সেখানে কি পাস্ট চলে যাচ্ছে। তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে কি পাস্ট নিয়ে আসলে হবে? হবে না। তাহলে এখানে আমাদের কি এম ইজ আর হবে। ঠিক আছে, সেজন্য আমাদের ওয়াজ, ওয়ার হবে না। এরপরে আরেকটা কথা আসো, কখন আমরা ইজ ব্যবহার করব, কখন আমরা আর ব্যবহার করব, বা কখন আমরা এম ব্যবহার করব। নরমালি সিঙ্গুলার ক্ষেত্রে, সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা এম অথবা ইজ ইউজ করি। আবার যখন সাবজেক্টটা যখন প্লুরালে হয়ে যায় তখন আমরা আর ইউজ করি। আবার বলি, সিঙ্গুলার যখন থাকবে সাবজেক্টটা তখন আমরা এম অথবা ইজ ইউজ করি সাবজেক্ট অনুসারে। আবার যখন সেন্টেন্সের সাবজেক্ট যখন প্লুরাল ফর্মে চলে আসবে তখন কিন্তু ভার্বটাও কি আমাদের প্লুরাল ফর্মে দিতে হবে, অর্থাৎ এখানে আমরা আর ইউজ করব। কথা বুঝতে পেরেছো? তাহলে এখন আমরা যদি উদাহরণ দিতে চাই, যেমন I am reading a story book. A story book, আমি একটি গল্পের বই পড়ছি। অর্থটা কি হচ্ছে? আমি একটি গল্পের বই পড়ছি। স্ট্রাকচার অনুসারে যদি আমি এখন মিলাতে চাই, খেয়াল করো, সাবজেক্ট বসালাম, সাবজেক্ট, তারপর এম ইজ আর, সাবজেক্ট অনুসারে আমরা এম ইজ আর বসাবো। দেখো এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, তো এখানে যদি আমি দেখো আই ইজ রিডিং কখনো মানে সৌন্দর্য হয় না, বসে না। ঠিক আছে, আমরা জানি এখানে এম বসে, তাই এম। তারপর রিড, এটা হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত করেছি স্ট্রাকচার অনুসারে, এবং বাকি অংশ। বুঝতে পেরেছো? এবারে
আসে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সবাই একটু দ্রুত তুলবে। আমি তোমাদেরকে খুব সহজ করে দেওয়ার চেষ্টা করছি, সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যেন তোমরা বুঝতে সুবিধা হয়। বইটা পড়বে অবশ্যই, বই তো অবশ্যই পড়বে, ক্লাসটাও দেখবে, ভালো করে বোঝার চেষ্টা করবে, সহজ করে নেবে। আচ্ছা, পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স হলে বুদ্ধি থাকবে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ অবশ্যই ইউজ হবে, হ্যাভ অথবা হ্যাজ অবশ্যই ইউজ হবে। যেমন আমরা ফিউচারে পড়েছিলাম শেয়ার অথবা উইল অবশ্যই থাকবে, কন্টিনিউয়াসে পড়েছি ভার্বের সাথে আইএনজি থাকবে, কিছু কিছু বৈশিষ্ট্য তো অবশ্যই থাকবে, তাই না? তাহলে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি থাকবে? হ্যাভ অথবা হ্যাজ থাকবে। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, তাই না? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এখানে কিছু কথা থাকে, প্রশ্ন তোমাদের মনে হতেই পারে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, তাই না? তাহলে আমাদেরকে প্রথমে ভার্বের ফর্ম শিখতে হবে, ভার্বের ফর্ম শিখতে হবে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ধরো আমরা যদি যেমন গো বলি, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। ঠিক আছে? এভাবে আমাদেরকে এগুলো মুখস্থ করতে হবে, এগুলো আমাদেরকে শিখতে হবে। তাহলে এখন আমরা যদি স্ট্রাকচারটা অনুযায়ী উদাহরণ দিতে চাই, তোমাদের নিশ্চয়ই সেক্ষেত্রে বোঝার সুবিধা হবে। দেখো আমরা এখানে উদাহরণ দিতে পারি, যেমন I have finished the work. আমি কাজটি সম্পূর্ণ করে ফেলেছি বা করছি, আমি কাজটি সম্পূর্ণ করেছি। দেখো আই সাবজেক্ট অনুসার বসিয়েছি, তারপর হ্যাভ অথবা হ্যাজ বসিয়েছি, তারপর হচ্ছে ফিনিশ। নরমালি আমরা জানি কি ফিনিশ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি ফিনিশড, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আমরা এটাকে সংক্ষেপে পিপি বলে থাকি, ভার্বের পিপি। তারপর হচ্ছে বাকি অংশ দ্য ওয়ার্ক, এটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন বা বাকি অংশ যাই বলো না কেন। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবারে আসে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো সবাই দ্রুত খাতায় তুলছো তো আমার সাথে সাথে। 4 নাম্বার কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার। আচ্ছা এখানে আমরা একটু দেখাই, দেখো পারফেক্ট থাকলে কি হবে আমরা শিখেছি হ্যাভ অথবা হ্যাজ থাকবে, কখন? প্রেজেন্টের ক্ষেত্রে। আর হ্যাড হবে না কেন? ওই যে আগের মতো, হ্যাড হচ্ছে কি পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। তাহলে পারফেক্ট থাকলে হ্যাভ অথবা হ্যাজ হবে, আর কন্টিনিউয়াস থাকলে কি হবে? কন্টিনিউয়াস থাকলে ভার্বের সাথে আইএনজি হবে, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। এগুলো হচ্ছে আমাদের ক্লু। তাহলে এখন তো আমরা দেখেই বুঝতে পারছি এখানে আমাদের স্ট্রাকচারটা কিরকম হতে পারে, তাই না? কিরকম হবে বলো? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস বেস, ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি
প্লাস অবজেক্ট। ঠিক আছে, তো দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এগুলো কিন্তু ক্লু। ঠিক আছে, একটু একটু ক্লু। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন গঠন যেহেতু অবশ্যই শিখতে হবে, প্লাস ভার্বের সাথে ভার্বের বেস ফর্ম, প্লাস আইএনজি কন্টিনিউয়াস যেহেতু বলেছে আইএনজি থাকবে, আর এখানে পারফেক্ট যেহেতু হ্যাভ হ্যাজ থাকবে, হ্যাভ বিন হ্যাজ বিন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, আর পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ, আর পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস অবজেক্ট। এখন যদি উদাহরণ দিতে চাই কি হবে বলো? নিজের মতো করে বলবে, বইয়ের মতোই হতে হবে এমন কোনো কথা নেই, নিজে থেকে বানিয়েও লিখতে পারো। ঠিক আছে, যেমন ধরো ইট হ্যাজ বিন, it has been raining since morning. দেখো সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ইট হ্যাভ বিন না ইট হ্যাজ বিন হয়, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম রেইন, তার সাথে আইএনজি প্লাস অবজেক্ট অর্থাৎ বাকি অংশ। তো আমি আজকে তোমাদের সাথে আলোচনা করেছি কি প্রেজেন্ট টেন্সের চারটি প্রকার নিয়ে, অর্থাৎ চারটির গঠন প্রণালী নিয়ে। এখান থেকে তোমরা সংজ্ঞাগুলো তো অবশ্যই শিখবে, এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচারটা যদি মনে রাখো তাহলে সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা দেখে আমরা বুঝতে পারবো এটা কোন টেন্স। ঠিক আছে, টেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, টেন্সটা ভালো করে খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। তো তোমাদের পড়া থাকলো হচ্ছে, সবাই একটু ডায়েরিতে পড়া লেখো। পড়া থাকলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের, আমি তোমাদের সাথে জানি আলোচনা করেছি, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থেকে ইনডিফিনিট থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর স্ট্রাকচার, শিখা এবং লেখা। অবশ্যই স্ট্রাকচারগুলো মুখস্থ করতে হবে, স্ট্রাকচারগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে, তোমরা কিন্তু খুব ভালো করে এগুলো মুখস্থ করবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।